আমি অফিসের লোকদের সাথে কথা বলে নিয়েছি, ওরা 2 দিন পর ডেট ফিক্স করে ফেলবে। করিডোর দিয়ে হেঁটে ধ্রুব ও তুষার এলো। ধ্রুবর কানে ফোন ধরে রাখা, কথা বলতে বলতে আয়শির পাশে এসে দাঁড়ালো। তুষার মায়ের পাশে বসলো। ধ্রুব এর বসার আর জায়গা নেই, একটা মাত্র চেয়ার বাকি, সেটা আয়শির পাশে। ধ্রুব অত শত ভাবল না, আয়শির পাশের চেয়ারে বসে গেল। ধ্রুব ফোনে কথা বলছে। আয়শির বিরক্ত লাগছে, সে কি বসার জন্য কোনো জায়গা পায়নি? খারাপ লোক। দেখে দেখে আয়শির পাশে বসতে হলো। ধ্রুবর কাঁধ দিয়ে ফোন কানে ধরে রাখা, এক হাত দিয়ে কোকা কলার স্ট্রিপ খুলল। ধ্রুব কোকা কলার ক্যানটা আয়শির দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করলো ধরা নেওয়ার জন্য। আয়শি নিল না, স্পষ্ট বলল, আমি খাবো না, আপনি খান। ধ্রুব রাগ নিয়ে তাকালো এবার। আয়শি ভ্রু কুচকে তাকালো, কিন্তু কিছু বলল না। ধ্রুব ফোনের ও পাশের লোককে বলল। 1 মিনিট হোল্ড করেন প্লিজ। ধ্রুব ফোন মিউট করে জোরপূর্বক আয়শির হাতে ক্যান ধরিয়ে দিয়ে বলল, বেশি কথা না বলে খাও, ক্লান্ত দেখাচ্ছে তোমায়। আয়শি তেলে বেগুনে জ্বলে উঠল। কি পেয়েছি কি এরও? আদিক্ষেতা দেখানো হচ্ছে। আদিক্ষেতা? আজ বাবার এই হার শুধুমাত্র এই লোকের জন্য, আর সে কিনা দরদ ভাগ করতে এসেছে। ছি! আয়শি ইচ্ছে হলো ক্যান দিয়েই ধ্রুবর মাথাটা ঠাস করে ফাটিয়ে ফেলতে, কিন্তু মা তুষার ভাই পাশে থাকায় ব্যাপারও ইচ্ছেকে ধপ করে গিলে ফেলতে হলো। ক্যান ফিরিয়ে দিতে চাইলে বাম পাশ হতে তুষার ধমক দিয়ে বলে, বারবার এমন করছিস কেন? ভালোভাবে দিচ্ছি, নিলে কি হয়? আয়শি দাঁতে দাঁত খিচে বসে রইল। ধ্রুবর মুচকি মুচকি হাসছে। আয়শি ভাঙচুর করা রাগ নিয়ে ছো দিয়ে ধ্রুবর থেকে কোকা কোলার ক্যান নিয়ে নিল। ধ্রুব মুচকি হেসে এবার ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। আয়শি একটু একটু করে কোকা কোলা খাচ্ছে আর অপারেশন কক্ষের দিকে তাকাচ্ছে। এত দেরি হচ্ছে কেন? তারা কি কোনো ষড়যন্ত্র করছে? বাবার হাত পা নাড়ি ভুড়ি কি সব আজই কেটে ফেলছে? ইস, কি সব ভাবছে আয়শি। মৃদুল ঠিক বলতো, আয়শি এখনো ম্যাচিউর হতে পারেনি। আয়শি অন্যমনস্ক থাকাকালীন ধ্রুব ফোনে কথা বলতে বলতে আয়শির হাত থেকে ক্যান নিয়ে তাতে চুমুক বসালো। আয়শির ধ্যান ভাঙল। ধ্রুবর এমন কাজে হতভম্ব হয়ে পড়ল। ধ্রুব তার এঁটো খাচ্ছে, ছি! কিন্তু এ নিয়ে আয়শি বেশি মাথা ঘামালো না। খেলে খাক, তার পেট খারাপ হবে। ওর কি তাতে, ফালতু লোক। অপেক্ষা করতে করতে একসময় চেয়ারে হেলান দিয়ে আয়শি ঘুমিয়ে পড়ল। মাত্রাতিরিক্ত ঘুমের কারণে মাথা বারবার ভারসাম্য হারিয়ে সামনে ঝুঁকে যাচ্ছে। আয়শি ঠিক মতো ঘুমাতে পারছে না। ধ্রুব এসব দেখে মুচকি হাসলো। আয়শির মাথাটা নিজের কাঁধে বসালো। আয়শি লম্বা করে হাই ফেলে ধ্রুবর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেল। ধ্রুবর কাছে মনে হচ্ছে আয়শির মাথা তো মাথা নয়, যেন ফুলের পাপড়ি। এত নরম, একটুও ওজন নেই। ধ্রুব আয়শির কপালের সামনে পড়ে থাকা চুল কানের পেছনে গুজে দিয়ে ফোনে কথা বলায় মন দিল। ফোনে কথা বললেও চোখ ঘুরিয়ে বারবার আয়শির দিকে তাকাচ্ছে। একসময় বিরক্ত হয়ে ফোনই কেটে দিল। এখন তার রক্ত জবাকে দু চোখ ভরে দেখার সময়। আয়শি, আয়শি। ঘুমের মধ্যে আয়শির বোধ হলো মৃদুল তাকে ডাকছে। আয়শি চট করে উঠে বসলো। মৃদুল, মৃদুল। বলেই আশেপাশে খুঁজতে লাগলো। ধ্রুব হয়তো বুঝতে পেরেছে বিষয়টা। ধ্রুব আয়শিকে শান্ত করতে বলল। আমি আমি ডেকেছিলাম। আয়শি ক্যান্টিন থেকে একটা মিনারেল ওয়াটার কিনল। বিল মেটাতে গেলে ধ্রুব আগে আগে বিল পে করে ফেলে। আয়শি রেগে গিয়ে বলে, আপনি কেন বিল দিলেন? আমি কি ফকির, টাকা নেই আমার কাছে? আপনার টাকা আছে দেখে জনে জনে বিলিয়ে বেড়াবেন? আমার টাকা পয়সা সম্পত্তি সবকিছু আমার হবু স্ত্রীর জন্য। সে চাইলে প্রাণটা উৎসর্গ করতে পারে, করবো নাকি? হ্যাঁ করুন, করে মরে যান, খুশি হব আমি। আয়শির চোখে চোখ রাখলো, বলল, আমি কখনো একা মরবো না রক্তে যাব। মরলে তোমায় সাথে নিয়ে মরবো। আমি মরে গেলে তুমি অন্য কারো হবে। আমার তো সহ্য হবে না, তাই আমিও শেষ, তুমিও শেষ। আয়শি অবাক হলো। লোকটার কথার অর্থ ধরতে পারল না। ধ্রুব এত শক্ত করে আয়শির হাত ধরে রেখেছে। আয়শির হাতে কালশিটে দাগ পড়ে গেছে। ব্যথায় হাত বোধ হয় অবশ হয়ে যাচ্ছে। আয়শি চোখ খিচে ঠোঁট কামড়ে ধরে অস্ফুট সুরে বলল। আ- আমি ব্যথা পাচ্ছি। ধ্রুবর মস্তিষ্ক সচেতন হলো। চট করে আয়শির হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। আয়শি ছাড়া পেয়ে আঘাতপ্রাপ্ত হাত চেপে ধরল। লাল হয়ে গেছে জায়গাটা, টনটন করছে। আপনি কি পাগল? আমার হাত স্পর্শ করার সাহস কোথায় পেলেন আপনি? ধ্রুব মুখ এগিয়ে আনলো আয়শির কানের কাছে। আয়শি কিছুটা পেছালো। ধ্রুব হিস হিসিয়ে বলল। অধিকার বোধ থেকে সাহসের সৃষ্টি প্রিয়তমা। আয়শি কপাল কুঁচকে গেল।
ঠিক কতটা নির্লজ্জ হলে বন্ধুর ভালোবাসাকে প্রিয়তমা বলা যায়? ধ্রুব সকল সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আয়সি দাঁত খিচে বলে, ফালতু খারাপ লোক। খারাপের এখনো দেখছো নাকি? আমার আসল খারাপ রূপ তোমার রূহ অব্দি কাঁপিয়ে তুলবে। আমাকে আমার আসল রূপে ফিরে আসতে বাধ্য করো না। বিকেলে কামরুল হাসানের জ্ঞান ফিরেছে। ধ্রুব সহ সবাই কামরুল হাসানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আয়েশি কোথায়? ধ্রুব কেবিন থেকে বেরিয়ে গেল। চোখ ঘুরিয়ে আয়সিকে খুঁজলো। ওই তো জানালার পাশে দাঁড়িয়ে আছে। ধ্রুব হেঁটে গেল। আয়সি, তোমার বাবা তোমায় খুঁজছিলেন। আয়সির চোখে জল ভরে, চোখের কোল ছাপিয়ে অশ্রু গড়াতে চায়। আয়সি ঠোঁট চেপে ধরে কান্না আটকায়, তবে বেশিক্ষণ পারল না। একসময় কেঁদে ফেলে। ধ্রুব তাকায়। অন্যের জন্য আয়সিকে কাঁদতে দেখে ধ্রুবর ভালো লাগে না। আয়সির চোখের জলের কারণ হবে শুধু ধ্রুব। একমাত্র ধ্রুব আয়সিকে কাঁদাবে, হাসাবে, আর কেউ না। এমনকি আয়সির জন্মদাতা বাবাও না। কাঁদছো কেন এত? খুশিতে। আমার বাবা আমার কারণে হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছে, তাই আমার ভীষণ সুখ পাচ্ছে। এই সুখে মরে যেতে পারছি না আমি, তাই কাঁদছি। ধ্রুব পকেট থেকে টিস্যু নিয়ে এগিয়ে দেয় আয়সিটিকে। আয়সি নেয় না। ধ্রুব জোরপূর্বক টিস্যু হাতে ধরিয়ে দেয়, বলে, নাক মুছো, দেখতে বিশ্রী লাগছে। আমি বিশ্রী, কারণ আমার সৌন্দর্য বিয়ের দিনই আমার ছেড়ে চলে যাচ্ছে। বিশ্রী আমি না, বিশ্রী হলেন আপনি, যে কিনা বন্ধুর ভালোবাসাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে যাচ্ছেন। আয়সি চলে গেল। ধ্রুব দাঁতে দাঁত খিচে দাঁড়িয়ে রইল। কত বড় সাহস! ধ্রুবকে বিশ্রী বলে গেল। কথাটা আয়সি না বলে যদি অন্য কেউ বলতো, ধ্রুব তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতো। ছুরির আঘাতে গা ঝাঁঝরা করে ফেলতো। তবে আফসোস, মেয়েটা আয়সি ছিল। ধ্রুবর চোখ রক্তিম হয়ে গেল। পা দিয়ে পাশে থাকা ফুলের টপকে লাথি দিয়ে নিচে ফেলে দিল। তবুও রাগ কমছে না। কাউকে ভয়ঙ্কর রকমের মারধর করতে পারলে রাগটা কমবে বোধ হয়। কামরুল হাসান মেয়ের মাথায় হাত বোলালেন, বললেন, কেঁদো না মা, আমি ঠিক আছি। এবার কি বিয়ের কথা তোলা উচিত তার? তার অসুস্থতার রেশ ধরে মেয়ে নিশ্চয়ই রাজি হয়ে যাবে। হ্যাঁ, স্বার্থপর হচ্ছেন তিনি। ছেলে মেয়ের ভালোর জন্য সব বাবাই স্বার্থপর হতে পারে। কামরুল হাসান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ধ্রুবকে বিয়ে করে ফেলো আয়েশি, তোমাকে সুখে দেখলে আমি শান্তিতে মরতে পারবো। আয়েশি চোখ থেকে টপ করে পানি গড়ায়। সবার আগে তার বাবা। বাবার কথা রাখতে না হয় নিজেই ভেতর ভেতর মরে গেল। কি ক্ষতি তাতে? বাবা তো ভালো থাকবে। বাবাকে ভালো রাখতে আয়েশি সব করতে পারে, এমনকি নিজেকে মেরেও ফেলতে পারে। আয়েশি ঠোঁট কামড়ে প্রচণ্ড কষ্ট নিয়ে বলে, তুমি যা বলবে আমি তাই করবো বাবা, তবু তুমি ভালো থেকো। কিছুক্ষণ পর কামরুল হাসানকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত তিনি ঘুমাচ্ছেন। আয়েশি জানালায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চোখ উপচে পড়ছে, জল করাচ্ছে। এ আর নতুন কি? সদাই হয়। মৃদুল মারা যাওয়ার পর আয়েশি ঠিক মতো একবারও হেসেছে কিনা মনে পড়ে না। আয়েশি, মায়ের কণ্ঠে পেছন ফিরে আয়েশি। মনোয়ারার এক হাতে ভাঁজ করা জামদানির শাড়ি, অপর হাতে গয়নার বাক্স। মনোয়ারা হাতের সব বিছানার ওপর রাখলেন। গয়নার বাক্স খুলে তা ঠিক আছে কিনা পরখ করে বললেন, ধ্রুব এসেছে, তোকে নিয়ে একটু বেরুবে। আমি যাব না। তার এত শখ জাগছে কেন? সে কি জানে না আমার পরিস্থিতি কেমন? আস্তে কথা বল, ধ্রুব শুনবে। আয়েশি আগের চেয়ে দ্বিগুণ শব্দ করে চেঁচায়, শুনে শুনুক, আমি কি ভয় পাই তাকে? সে কি শুরু করেছে? যখন যা মন চেয়েছে তাই করছে। কারণ ফিলিংসে কি কোনো দাম নেই তার কাছে? দেখ, কোনো অশান্তি করিস না। এমনিতেই তোর বাবার হাট ভালো না, তার মধ্যে এত অশান্তি সে নিতে পারবে না। ধ্রুব এসেছে, চুপচাপ তার সঙ্গে যা, একটু ঘুরে আয়, ভালো লাগবে। আয়েশির মা খুব সুন্দর করে আয়েশিকে নীল জামদানি শাড়ি পরিয়ে দিয়েছে। গলায় সরু সোনার চেন, কানে সাধারণ ঝুমকো। আয়েশিকে দেখতে আজ খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী এ ধরায় নেমে এসেছে। দেখ কি সুন্দর দেখাচ্ছে আমার মেয়েকে। যা, ধ্রুব বসে আছে। আয়েশির গা ছেড়ে দিয়ে হেঁটে যায় বসার ঘরের দিকে। ধ্রুব সোফায় বাবু হয়ে বসে আছে। ধ্রুবর সামনে আয়েশির বাবা বসে হবু মেয়ের জামাইয়ের সাথে গল্প করছে। আয়েশি বাবার পাশে এসে দাঁড়ায়। ধ্রুব আয়েশির পানে চোখ তুলে তাকায়। সঙ্গে সঙ্গে তার চোখ আটকে যায়, ভস্ম হয়ে যায়, চলসে যায়। আয়েশিকে আজ তার ভাবনার চেয়েও বেশি সুন্দর দেখাচ্ছে। ধ্রুবর বুক ধুকপুক ধুকপুক করে। কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে ধ্রুব সোফা থেকে উঠে দাঁড়ায়। আয়েশির পাশে দাঁড়িয়ে আয়েশির হাত আঁকড়ে ধরে। আয়েশির রাগ হয়, হাত ছাড়তে চায়, পারে না। ধ্রুব কামরুল হাসানের থেকে বিদায় নেয়।
সদর দরজার দিকে হেঁটে যেতে যেতে আয়েশির কানের কাছে ফিসফিসায়, তোমায় আজ ভীষণ মনমোহিনী লাগছে রক্তজবা। তোমার থেকে আজ আমার তোমার থেকে আজ আমার চোখ সরানো যাচ্ছে না। এত সুন্দর কেন তুমি? আয়েশি দাঁত খিচে ওঠে। এত বেহায়া ছেলে আয়েশি এ জন্মে দেখেনি। রাগ হচ্ছে ভীষণ। মন চাচ্ছে ধ্রুবকে এখনই এক কোপে খুন করে ফেলতে। ইস, যদি করা যেত তবে আয়েশি আজ ধ্রুবর এই বেহায়া ভালোবাসা থেকে মুক্ত হয়ে যেত। ধ্রুব আয়েশি শহরের একটি নামি দামি ক্যাফেতে আসে। ধ্রুবকে দেখে ক্যাফের মালিক ব্যস্ত পায়ে ধ্রুবর পাশে এসে দাঁড়ায়। ধ্রুবর পা ধরে সালাম করে ধ্রুব বলে, কেমন আছো শাহাদাত? আজ আমারও আমার মিসেসের ভালো করে খাতিরদারি করো, বুঝলে? শাহাদাত তাৎক্ষণিক মাথা নেড়ে বলে। ধ্রুব আয়েশিকে নিয়ে আগে আগে হাঁটে, পেছন পেছন ক্যাফের মালিক হাসে। মালিকের মুখ শুকিয়ে আধখান হয়ে গেছে। আজ যেন কোনো অঘটন না ঘটে, না হলে ধ্রুবর হাত থেকে আজ কারো নিস্তার নেই, কারোই না। ধ্রুব চেয়ার টেনে বসলো। আয়েশির জন্য নিজের পাশের চেয়ার টেনে বলল। বসো। আয়েশি সেখানে বসলো না, একটু দূরে চেয়ার টেনে সেখানে বসলো। ধ্রুব দেখলো, রাগ হলো, খুন করতে ইচ্ছে হলো, কিন্তু এই দুঃসাহসিক কাজ করা মেয়েটা আয়েশি বলে রাগ গিরে ফেলতে হলো। মুখে জোরপূর্বক মুচকি হাসি টেনে মেনু কার্ড এগিয়ে দিল আয়েশির দিকে, বলল। ইচ্ছে মতো অর্ডার করো। আয়েশি মেনু কার্ড হাতে নিল না, বলল। অপেক্ষা করুন, আমার ভালো লাগছে না। আয়েশির খারাপ লাগছে শুনে ধ্রুব তৎপর উঠে পড়ল। চেয়ার ছেড়ে উঠে আয়েশির পাশে দাঁড়িয়ে কপালে হাত রেখে ব্যস্ত গলায় বলল। জ্বর নেই তো? না, জ্বর নেই। তাহলে খারাপ লাগছে কেন? আয়েশি ধ্রুবর থেকে কপালে হাত সরিয়ে নিয়ে বলল। আমি অসুস্থ না, খামোখা ব্যস্ত হবেন না। আমার এমনিই ভালো লাগছে না, দ্রুত বাসায় যেতে চাইছি আমি। ধ্রুব আসলে বুঝতে পেরেছিল আয়েশি ধ্রুবর সংস্পর্শ ভালো লাগছে না, কিন্তু আয়েশিকে একটুখানি ভালোবাসা দেখাতে এই ব্যস্ত হওয়ার ভান করল। তবে এবার বুঝতে পারছে আয়েশির ধ্রুবরই অতিরিক্ত ভালোবাসার কোনো প্রয়োজন নেই, বরং সে ধ্রুবর থেকে দূরে থাকলে ভালো থাকবে। কিন্তু ধ্রুবর থেকে দূরে থাকা যে অসম্ভব। ধ্রুবর যাকে মনে ধরে সে তাৎক্ষণিক ধ্রুবর খাঁচায় আটকে যায়। ধ্রুব যত ইচ্ছে তাকে ভালোবাসে, যখন ইচ্ছা হয় দূরে সরিয়ে দেয়, যখন ইচ্ছা হয় খুন করে ফেলে। সর্বোপরি সে মানুষটা তখন সম্পূর্ণ ধ্রুবর আয়ত্তে চলে আসে। কিন্তু আয়েশির বেলায় এই ঘটনার ঠিক উল্টোটা ঘটেছে। ধ্রুবর এত কষ্টতের পরেও আয়েশির মনে ধ্রুব নিজের জন্য একটুও ভালোবাসার উদ্রেক ঘটাতে পারেনি। এই না পারাকে কি বলে আখ্যায়িত করা যায়? ধ্রুবর ব্যর্থতা নাকি মৃদুলের ভালোবাসার জোর? শালায় মৃদুলের মধ্যে কি আছে যা ধ্রুবর মধ্যে নেই? মৃদুল মরে যাওয়ার পরও আয়েশিকে নিজের নামে দলিল করে রেখে গেছে। আয়েশির মনে মৃদুল নিজে একা সমস্ত জায়গা নিয়ে রাজার মতো বসে আছে। অন্য কাউকে সে জায়গা দখল করার বিন্দুমাত্র সুযোগ দিচ্ছে না। সারা মরে গিয়েও জিতে গেছে। ধ্রুব নিজে দেখে খাবার অর্ডার করেছে। ধ্রুব সবসময় হেলদি খাবার খায়, সবজি সালাদ খেয়েও ধ্রুব অভ্যস্ত। তবে আজ আয়েশি পাশে আছে বলে ধ্রুব সব আয়েশির পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। ধ্রুবর মুখে নিজের সব পছন্দের খাবারের নাম শুনে আয়েশি বিস্মিত। মৃদুল বাবা মা ভাই ছাড়া আয়েশির পছন্দের খাবারের নাম কেউ জানে না। তাহলে দুদিনের পরিচয় এই ধ্রুব কি করে জেনে ফেলল? আয়েশি কৌতূহল দমিয়ে না রাখতে পেরে প্রশ্ন করে বসল। আপনি কি করে আমার পছন্দের খবর জানলেন? ধ্রুব হাসে। টেবিলের উপর আড়াআড়ি হাত ভাঁজ করে আয়েশির মুখের দিকে ঝুঁকে আসে। চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে। কারণ আমি তোমায় ভালোবাসি। আয়েশির দিল কাঁপে। মৃদুলের পর কেউ আয়েশিকে এই প্রথম এত নিঃসংকোচে ভালোবাসি বলেছে, কিন্তু তবুও সে মৃদুলের মতো আয়েশির হৃদয়ে কম্পন সৃষ্টি করতে পারেনি। তার মনের সমুদ্রে ঢেউ খেলাতে পারেনি, কারণ সে আয়েশির মৃদুল না, বরং সে অন্য কেউ, যাকে আয়েশি কখনো ভালোবাসতে পারবে না। ধ্রুব খাচ্ছে, আয়েশি শুধু চামচ নাড়ছে। ধ্রুব তা লক্ষ্য করতে পেরে নিজের ভাগের খাবার চামচে তুলে আয়েশির মুখের দিকে এগিয়ে আনলো, বলল। খাও। আয়েশি মানা করলো। ধ্রুব শূন্য না জোরপূর্বক আয়েশির মুখে খাবার গুজে দিয়ে বলল। না ছাড়া তোমার ডিকশনারিতে আর কোনো শব্দ আছে? যা জিজ্ঞেস করি তাতেই না না না। এত না না বলে কেন? বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, তারা কি নানা বানিয়ে দিচ্ছ? এটা ভালো না। আয়েশির রাগ হলো, দাঁতে দাঁত খিচে বলে। আজগুবি কথা কেন বলছেন? আমার এসব কথা পছন্দ না। সে তো আমাকেও তোমার পছন্দ না। এখন আমি কি তোমায় ছেড়ে দেব? হুম, নিঃশ্বাসে আটকে গেছে তুমি, তাই তো এত অপমান সহ্য করে এখনো তোমার কাছে পড়ে আছে।
না হলে এই ধ্রুবর পেছনে হাজার হাজার মেয়ে ঘুরে। আয়শি ভেঙায় বলে, তাহলে সেই মেয়েগুলোকে ধরে ধরে বিয়ে করে ফেলুন। আমার পেছনে পড়ে আছেন কেন? ধ্রুব হাসে। পুনরায় আরো 1 চামচ খাবার আয়শির মুখে জোরপূর্বক গুজে দিয়ে বলে, কারণ সেই একই, সেই মেয়েগুলোকে আমি ভালোবাসি না, তোমায় ভালোবাসি। আয়শি কথা বলে না, রাগ নিয়ে চুপ করে খাবার গিলে। ধ্রুবর মুখে ভালোবাসি শব্দ শুনে আয়শির কানে জ্বালা ধরে, পোকা কিলবিল করে, মরে যেতে ইচ্ছে হয়। যে কান মৃদুল ব্যতীত অন্য কারো মুখে ভালোবাসি শুনে সে কানকে ছুরি দিয়ে কেটে ঝাঁঝরা করে ফেলতে ইচ্ছে হয়। ধ্রুব আয়শি একটা পার্কে এসে বসে। ধ্রুব 1 ঠোঙা বাদাম কিনে আয়শির হাতে দেয়। আয়শি সেটা হাতে নিয়েই বসে থাকে, খায় না। ধ্রুব তা দেখে নিজেই বাদাম ভেঙে আয়শিকে খাইয়ে দেয়। অনেকক্ষণ ধরে তারা বসে আছে, অথচ আয়শি কোনো কথা বলছে না। ধ্রুব ভ্রু বাঁকায়। আয়শিকে কি করে পটানো যায় তা ভাবে। হঠাৎ তার মনে পড়ে বাবার বলা কথা, মেয়ে মানুষের মন হলো মোমের তৈরি, তারা কষ্টের আগুন দেখলেই গলে যায়। ধ্রুব হাসে। সামনে দিয়ে এক ফুলের মালা হাতে এক পথশিশু হেঁটে গেলে ধ্রুব তাকে ডাকে। পথশিশু হাসি মুখে এগিয়ে আসে ধ্রুবর দিকে। পথশিশুর গা থেকে দুর্গন্ধ হয়ে ধ্রুবর গা ঘুরিয়ে আসে। কিন্তু আয়শিকে পটাতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। ধ্রুব ঠোঁট চেপে সহ্য করে গন্ধ। পথশিশুর ময়লা চুলে হাত বোলাতেই হাত আঠা আঠা হয়ে যায়। তবুও ধ্রুব হাসি মুখে বলে, নাম কি তোমার? পথশিশু মিষ্টি হেসে বলে, সারা। সুন্দর নাম। মালা কত করে? 10 টাকা। আমি সবগুলো মালা নিব, 1000 দিব, চলবে? ধ্রুবর কথা শুনে আয়শি এবং পথশিশু উভয়ই অবাক হয়। পথশিশু ভ্যাবাচাকা খেয়ে বলে, এত টাকা আপনি আমায় ধ্রুব কেন মুচকি দেবেন? হেসে বলে, আমার জীবনে ভালোবাসার খুব অভাব, তাই অন্যকে ভালোবাসতে আমার ভালো লাগে, তাই দিচ্ছে, চলবে না? ধ্রুবর কথা শুনে আয়শি আর চোখে চায়। নিষ্পাপ পথশিশু ধ্রুবর চালাকি ধরতে পারে না, খুশি হয়ে বলে। খুব চলবো। পথশিশুর কণ্ঠে খুশি, মুখে উজ্জ্বলতা খেলে বেড়ায়। ধ্রুব পকেট থেকে 1000 টাকার নোট বের করে পথশিশুর হাতে ধরিয়ে দিয়ে বলে, নাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য ভালোবাসা। পথশিশু টাকা নিয়ে হাতের মালগুলো ধ্রুবকে দেয়। ধ্রুব নেয় না, বলে, আমার পাশে যে বসে আছে তাকে দাও, আর বলো প্রেয়সীর কোলে মাথা রেখে ধ্রুব ইউহান শেখের সুখের মৃত্যু হোক। আয়শি অবাক হয়ে তাকায় ধ্রুব দিকে। ধ্রুব ভ্রু বেঁকে চেয়ে রয় আয়শির পানে। পথশিশু মুচকি হেসে মালার ডালা আয়শির করে উপুর করে দিয়ে হেসে বলে, এ ভালা মানুষ ধ্রুব সাহেব, আপনার কোলে মাথা রাইখা সুখের মরণ হোক। আয়শি নিশ্চুপ হয়ে পথশিশুর পানে চেয়ে রয়। শিশুটা কি সুন্দর হেসে হেসে কথা বলছে, অথচ এই নিষ্পাপ শিশুটা জানেই না সে আয়শিকে না জেনে কত বড় অভিশাপ দিয়ে গেল। হায়, কি নিষ্পাপ তার মন। নীল আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘেদের স্তর। বৃষ্টি নামবে নামবে ভাব। এমনই এক বৃষ্টি স্নাত দিনে আয়শি এবং ধ্রুবর বিয়ে ধার্য করা হয়েছে। হ্যাঁ, আজ আয়শি ধ্রুবর বিয়ে। আয়শিদের বাড়ি পুনরায় সেজে উঠেছে হরেক রঙে। টিভি চ্যানেলে প্রকাশিত হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী ধ্রুব ইউহান শেখের বিয়ের তাজা খবর। চারপাশে হল্লোল কল্লোল। এত বড় ঘরে বিয়ে হওয়ার আয়শিকে অনেকে বাঁকা চোখেও দেখছে, আবার অনেকে আয়শির কপাল খুলে গেছে বলেও মন্তব্য করে। এসব কিছুতে আয়শি নির্বিকার। কে কি বলছে, কে কি করছে, কিছুতেই তার কোনো মাথা ব্যথা নেই। কনে সেজে চুপটি করে স্টেজে বসে আছে সে। ধ্রুবর বিজনেস পার্টনার অনেকেই ধ্রুব আয়শির কাছে এসে ছবি তুলছে। ধ্রুব তাদের হাসি মুখে সামলাচ্ছে, তবে আয়শি বিরক্ত। এসব ফরমালিটি ছোটে কৃত্রিম হাসি টেনে রাখতে তার ভালো লাগছে না। ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই বাঁচে। আয়শি এক নজর নিজের হাস্যোজ্জ্বল পরিবারের দিকে তাকায়। ওই তো বাবা গর্ব করে বলছেন মেয়ে আমার রাজরানী হয়ে থাকবে। জামাই পেয়েছি লাখে একটা। মা পাড়ার মহিলাদের সাথে বসে মিষ্টি খাচ্ছেন, হাসি যেন সরছেই না মুখ থেকে। তুষার ভাই ব্যস্ত সবাইকে আপ্যায়ন করতে। বোনের বিয়েতে কোথাও যেন কোনো কমতি না থাকে। সে কি ব্যস্ততা তার! সবাই খুশি, শুধু আয়েশি বাদে। আজ যদি ধ্রুবর জায়গায় মৃদুল থাকতো তবে আয়েশিও খুশি হতো, কিন্তু সে নেই। তাই পরিবারের খুশি, আয়েশির খুশি। ধ্রুব সবার থেকে মনোযোগ সরিয়ে আয়েশির দিকে তাকালো। আয়েশি তখন ঘাড়ে হাত রেখে কিছু একটা খুঁড়ছে। ধ্রুব একটু ঝুঁকে বলল, এনিথিং রং? আয়েশি তাৎক্ষণিক ঘাড় থেকে হাত সরালো, স্পষ্ট কণ্ঠে জানালো, না। ধ্রুব মানল না।
আয়শির ঘাড় নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখতে লাগলো কি সমস্যা। আয়শি কাঁচুমাচু করছে। শাড়ির ঘাড়ের কাছের সেফটিপিন আয়শির ঘাড়ে ফুটে গেছে। সেফটিপিনের সূচের আঘাতে নরম ত্বক ছিঁড়ে কিছুটা রক্ত বেরিয়ে গেছে। ধ্রুব সেফটিপিন হাতে নিয়ে ভ্রু কুঁচকে বিরক্ত হয়ে বলল। যা সামলাতে পারো না তা বড় কেন? আয়শি কথা বলল না, চুপ করে সরে গেল ধ্রুবর থেকে। ধ্রুব ঠিক হয়ে বসলো। বাম হাতে আয়শির অলক্ষ্যে একপাশে লুকিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে সেফটিপিন মুচড়ে দিল, যার দরুন সেফটিপিনের সূচের আঘাতে ধ্রুবর আঙ্গুল ঝাঁঝরা হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে বের হলো, অথচ এত মারাত্মক আঘাতে ধ্রুব নির্বিকার। হিংস্র চোখে চেয়ে রয়েছে রক্তে রাঙানো সেফটিপিনের দিকে। অতপর সে সেফটিপিন পায়ের নিচে রেখে জুতো ধারা পিষে ক্ষান্ত হলো সে। তার রক্ত জবাবে আঘাত করার অধিকার একমাত্র ধ্রুব ব্যতীত আর কারো না। যে জিনিস আয়েশিকে আঘাত করবে সে মুহূর্তেই ধ্রুবর হিংস্র থাবায় নিশ্চিহ্ন হয়ে যাবে, চাই সেটা লোহার ছোট এক সেফটিপিনই হোক না কেন। হ্যালো মিস্টার ধ্রুব, বিয়ে করে তো বেশ ফুর্তিতেই আছো দেখছি। বহু বছরের পুরনো শত্রুর কণ্ঠ চিনতে ধ্রুবর একটুও বিলম্ব হলো না। ধ্রুব নয়নে তীক্ষ্ণতা ঢেলে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকালো। আকরাম খালিক নাম তার। একসময় ধ্রুবর বাবার শত্রু ছিল, এখন ধ্রুবর রাজনীতি করেন, কিন্তু রাজনীতির দুনিয়ায় পাশাপাশি তার নিজের এক কালো সাম্রাজ্য আছে। ধ্রুব এবং খালিক পরস্পর দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বী। খালিক ধ্রুবর পাশে এসে দাঁড়ালো, ধ্রুবর হাতে গিফট প্যাকেট ধরিয়ে দিয়ে ধ্রুবর কানে কানে বলল। সুন্দর মেয়ে বিয়ে করেছো বাতিজা, তার সৌন্দর্যের বাঘ কিছুটা ছাঁচাকেও দিও, চেখে দেখি একটু নয়া মাল নাকি আধ খাওয়া। ধ্রুবর চক্ষু রক্তে পরিণত হলো, হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে ফেলল। অত্যধিক রাগে কান ধপধপ করছে, কপালের দুটো রগ ফুলে নীল হয়ে গেছে। ধ্রুব শুধু একটু বলল। আমার জিনিসের দিকে নজর দিস না, নাহলে চোখ দিয়ে কিছু দেখার মতো অবস্থায় রাখবো না। চোখ দুটো গেলে উপরে ফেলবো শালা। খালিক খারাপভাবে হাসলো, বলল। একটা শুভ দিনে এই কাটাকাটি মারামারির কথা না বললেই কি ভালো নয়? আসি তবে। আর হ্যাঁ, খাবার দারুণ হয়েছে, বহুদিন পর পেট পুরে খেলাম। আচ্ছা এখন আসি, নতুন জীবনের জন্য ও ও শুভকামনা। খালিক চলে গেল। ধ্রুব শুধু তাকিয়ে রইল। সময় এসে গেছে শিয়ালের মাথা কেটে বলি দেবার। মরার জন্য বড্ড তর পাচ্ছে। ধ্রুব এবং আয়শিকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। নিয়ম মাফিক আয়শির এখন কান্না করা উচিত, অথচ সে কাঁদছে না। চুপ করে গাড়ির এক পাশে বসে রয়েছে, জানালার দিকে চেয়ে কি যেন ভাবছে, হয়তো মৃদুলের কথা। ধ্রুব লক্ষ্য করেছে বিষয়টা। ধ্রুব একটু সরে আয়শির পাশে এসে বসল। আয়শি বুঝতে পারল বিয়ে হতে না হতেই কাজ ঘেঁষা শুরু, বেহায়া লোক। আয়শি আরও একটু চেপে বসলো জানালার পাশে। ধ্রুব মুচকি হাসলো, কৌতুক করে বলল। ওদিকের জায়গা নেই, আরো সরতে চাইলে দরজা খুলে বেরিয়ে যেতে হবে। আয়শির রাগ হলো। ধ্রুবর গা থেকে সুন্দর ঘ্রাণ নাকে আসছে, দামি সুগন্ধি ব্যবহার করেছে বোধহয়। আয়শি চুপ করে জানালার সাথে ঠেসে বসে রইল। ধ্রুব বলল। চা খাবে? আয়শি মাথা নেড়ে না জানালো। ধ্রুব ভাবল আয়শি কখনোই তার বলা কোনো কিছুতেই হ্যাঁ জানাবে না, অতএব তার নাটাকেই হ্যাঁ ধরে নিতে হবে। ধ্রুব ড্রাইভারকে বলল। হিমেশ, গাড়ি থামাও। ড্রাইভার গাড়ি থামালো। ধ্রুব গাড়ি থেকে নেমে আয়শির দিকের দরজা খুলে দিল, হাত এগিয়ে দিয়ে বলল। নামো। আয়শি হাত ধরল না, নেমে দাঁড়ালো গাড়ি থেকে। ধ্রুব হাত বটে নিল। আয়শির হাত না ধরায় বিষয়টায় ধ্রুব আত্মসম্মানে আঘাত এনেছে ঠিকই, কিন্তু পরিস্থিতি ব্যাগতিক বুঝে সে আঘাতকে সহ্য করে গেছে। শেরওয়ানি গায়ে দিয়ে ধ্রুব বুক টান টান করে হেঁটে গেল টঙের দোকানের সামনে। সদ্য বিয়ে করে আসা বরকে দেখে টঙের মালিক ফ্যাল ফ্যাল চোখে ধ্রুবর দিকে তাকালো, বলল। আপনি কি বিয়াশাইরা পালাইয়া আইসেন? ধ্রুব ভ্রু কুচকে তাকালো, বলল। বেশি কথা না বলে 2 কাপ কড়া লিকারের চা দাও। আয়শি ধ্রুব ও দোকানদারের কথা শুনে সেদিকে তাকালো, মনে মনে বলে। বাবার বয়সী দোকানদারের সাথে এমন কঠিনভাবে কথা বলছে কেন ধ্রুব? একটু পর ধ্রুব হাতে 2 কাপ চা নিয়ে হেঁটে আসলো। আয়শিকে 1 কাপ চা এগিয়ে দিল। আয়শি কাপ হাতে নিল। গা বড্ড ম্যাচ ম্যাচ করছে, ক্লান্তিতে হাত পা মুচড়ে আসছে। এ সময় চা খেতে পেয়ে বেশ ভালো লাগছে, গায়ে ফুরফুরে ভাব আসছে। ধ্রুব চায়ে চুমুক দিয়ে মুখ কুচকে ফেলল, সামান্য শব্দ করে চেঁচিয়ে বলল। এসব কি চা? মনে হচ্ছে চিনি গুলে খাচ্ছি, বাজে টেস্ট। ধ্রুবর অভিযোগ শুনে আয়শি চোখ তুলে তাকালো, বলল। চা এতটাও খারাপ হয়নি। ধ্রুব শুনেও যেন শুনল না,
তার কাছে খারাপ লেগেছে, সুতরাং সবার কাছেই খারাপ লাগবে, লাগা উচিত। ধ্রুব রাগে নিজের হাতের চায়ের কাপ মাটিতে ছুঁড়ে ফেলে দিল। কাচের কাপ মাটিতে আছড়ে পড়ে ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল। নিজের কাপ ভেঙে ধ্রুব এবার আয়শির কাপ কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। আয়শির চোখ কপালে উঠে গেল, উত্তেজিত হয়ে বলল। এটা কি করলেন আপনি? ধ্রুব স্বাভাবিক সুরে জানালো। যে আমার পছন্দ হয়নি, তা তোমার পছন্দ হোক, সেটা আমার সহ্য হবে না, তাই ফেলে দিলাম। উত্তর পেয়ে গেছো? আর চা খেতে হবে না, গাড়িতে ওঠো। আয়শি ড্যাব ড্যাব করে চোখে ভেঙে ফেলা কাপের দিকে তাকিয়ে রইল। কাপটা কি নির্দয়ভাবে মাটিতে ভেঙে পড়ে আছে। একটু আগে ঝকঝক করা কাপ এখন সামান্য কয়েকটা ফেলনা কাচের টুকরো হয়ে গেছে। ইস! ধ্রুব আয়শিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজে টেনে নিয়ে গাড়িতে ওঠালো। গাড়ির দরজা ঠাস করে বন্ধ করে দিয়ে টঙের দোকানে গেল। দোকানদার তাড়া দিয়ে বলল। 2 কাপ চা 10 টাকা। টাকা দিন, আমি দোকান বন্ধ করব। ধ্রুব শুনল না সেসব। হিংস্রতা তখন তার রন্ধ্রে রন্ধ্রে বহমান। ধ্রুব হাত বাড়িয়ে মুহূর্তে বেঞ্চের উপরে থাকা সমস্ত চায়ের কাপ মাটিতে ফেলে দিল। কাচের কাপ মাটিতে পড়ে একে একে সবগুলো ঝনঝন শব্দ তুলে ভেঙে গেল। দোকানদার কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে ধ্রুবর দিকে তাকালো, পরক্ষণেই মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে বলল। আপনি কি করলেন? আমার কত বড় সর্বনাশ কইরা দিলেন। এত টাকার ব্যবসা আমার সব নষ্ট করে দিলেন। হায় আল্লাহ, আমার লস হওয়া টাকা দিন, নহলে আপনারে ছাড়ুম না আজ। ধ্রুব বাঁকা হাসল। পকেট থেকে 1000 টাকার নোট দোকানদারের মুখের উপর ছুঁড়ে ফেলে বলল। এই টাকা দিয়ে ভালো চা বানানো শিখে নিস। ধ্রুব চলে গেল। পেছন থেকে দোকানদার অশ্রু ভেজা চোখে চেয়ে রইল। তার 50 বছরের জীবনে এইভাবে কেউ তার সাথে বেয়াদবি করেনি। আজকালকার ছেলেদের উপর বেয়াদবির হিড়িক পড়ে গেছে, তাই জন্যেই আজ পৃথিবীতে এত গজব পড়েছে। মধ্যবয়স্ক দোকানদার টাকা হাতে মলির মদনে বসে রইলেন। দুজন সার্ভেন্ট আয়শিকে ধ্রুবর কক্ষে নিয়ে গেল। আয়শির বুক ধুকপুক ধুকপুক করছে। আত্মা বোধ হয় এখনই বেরিয়ে এলো। আজ থেকে ধ্রুব তার স্বামী, কিন্তু আয়শি কখনোই মৃদুলের জায়গা ধ্রুবকে দিতে পারবে না। আয়শিকে ছোঁয়া আর ভালোবাসার অধিকার একমাত্র মৃদুলের, কিন্তু ধ্রুব যদি জোর করে কি করে আটকাবে সে? ভয়ে ঘামে আয়শি। হাতে থাকা টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে। ভাগ্যের খাতা সঁপে দেয় উপরওয়ালার হাতে। তিনি যা ভালো মনে করেন তাই যেন করেন। আয়শি বিছানার উপর বসে। লেহেঙ্গা বিছানায় গোল হয়ে ছড়িয়ে রাখা, দেখতে কোনো অচিনপুরের রাজকন্যার মতো লাগছে তাকে। আয়শি এখনো ঘামছে, ঘামে শ্বাস নষ্ট হচ্ছে। হঠাৎ দরজায় ছিটকিনি আটকানোর শব্দে আয়শি কেঁপে ওঠে। চোখ তুলে তাকায় সামনে। ধ্রুব এসেছে। ধ্রুবর গায়ে বিয়ের শেরওয়ানি আর নেই। গায়ে জড়ানো ধবধবে সাদা টি শার্ট, কালো ট্রাউজার। ধ্রুবর চুল ভেজা, চুল থেকে ফোটায় ফোটায় পানি গড়াচ্ছে। আয়শি চোখ সরিয়ে নিল, বিছানার সাথে আঁটুসাঁটু হয়ে বসে রইল। ধ্রুব এলো, বসলো আয়শির পাশে। কিছুক্ষণ আয়শিকে মন ভরে দেখলো, তারপর মৃদু হেসে বলল। যাও, শাওয়ার নিয়ে আসো, ক্লান্ত দেখাচ্ছে। আয়শি চুপ করে উঠে গেল বিছানা থেকে। লাগেজ থেকে কাপড় বের করতে গেলে ধ্রুব পেছন থেকে বলে। লাগেজ যেভাবেই আছে সেভাবেই থাকুক। আলমারিতে তোমার কাপড় রাখা আছে, সেগুলো পরো। আয়শি কিছুক্ষণ ভেবে লাগেজ থেকে একটা সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম নাকি এ এক রাজার ঘর। আয়শির চোখ কপালে ওঠে। সম্পূর্ণ ওয়াশরুম ফকফকে সাদা, কোথাও কোনো ময়লার ছিটে ফোটাও নেই। একপাশে বাথটাবও আছে। এ লোক ওয়াশরুমে এসে ঘুমায় নাকি? আয়শি দীর্ঘশ্বাস ফেলে একটা লম্বা গোসল নেয়। চুলে গামছা পেঁচিয়ে বের হয় আয়শি। ধ্রুব বিছানায় শুয়ে আছে, এক হাত মাথার পেছনে রেখে হাতের উপর ঘুমে। ধ্রুব এত লম্বা যে পা দুটো বিছানায় খানিক বাইরে চলে গেছে। জিরাফের মতো লম্বা লম্বা হাত পা। আয়শি ওয়াশরুম থেকে বের হলে ধ্রুব চোখ খোলে। ঘুম ঘুম চোখে আয়শির দিকে চায়। সালোয়ার কামিজ পরিহিত নয়া বধূকে দেখে ধ্রুব বলে। শাড়ি পরতে পারো তো? আয়শি স্পষ্ট কণ্ঠে জানায়। দরকার নেই। ধ্রুবর রাগ হয়। শাড়ি তো সে পরেই ছাড়বে। আয়শি বলে। আমি কোথায় শুভ? ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলে। কেন? বিছানায়? মানে দুজন একসাথে? আমি একসাথে শুভ না, কেন? কারণ আমি আপনাকে ভরসা করতে পারছি না। আমি তোমার হাজব্যান্ড, ভুলে যাচ্ছ নাকি? যখন থেকে ভালোবাসতে শিখেছি তখন থেকে আমি শুধুমাত্র মৃদুলকেই আমার হাজবেন্ড রূপে মেনে এসেছি। আপনি জোর করে আমার বিয়ে করেছেন, তাই আপনাকে হাজবেন্ড মানার প্রশ্নই ওঠে না। ধ্রুব তীক্ষ্ণ চোখে চায়, বলে। তাহলে কোথায় শুতে চাও? আমি অন্য রুমে, আপনি এই রুমে। ধ্রুব কোনো তর্ক না করে বলে। ঠিক আছে। আয়শি কিছুটা অবাক হয়।
তার এক কথায় ধ্রুব কি করে মেনে গেল, হয়তো বুঝতে পেরেছে আয়েশি তার সাথে থাকলে অস্বস্তিতে ভুগবে। তবে ধ্রুবর হুট করে এত ভালো ছেলে হয়ে যাওয়া আয়েশিকে ভাবাচ্ছে। আয়েশিকে তার রুম বুঝিয়ে দেয় সার্ভেন্ট। আয়েশিকে পূর্ব দিকের কক্ষ দেওয়া হয়েছে। ধ্রুবর এ বাড়ির চারপাশ প্রচণ্ড খোলামেলা। জানালা থেকে ধুধু বাতাস গায়ে লেপটে যাচ্ছে। পূর্ব দিকে থাকা ফুলের বাগানের মিষ্টি ঘ্রাণ নাকে সুরসুরি দিচ্ছে। কি মনোরম পরিবেশ। আয়েশি জানালা খুলে দেয়। বাতাসে আয়েশির চোল ওড়ে, ওনার অগ্রভাগ উড়ে যেতে চায়। আয়েশির ঠান্ডায় জমে যায়। তবু স্ত্রী চেয়ে রয় জানালার বাইরে দূরের ওই আকাশের দিকে। আকাশে একটা তারা চলচল করছে, সুখ তারা বোধ হয়। আয়েশির চোখে জল ভরে, অস্ফুট সুরে বলে, আমায় ক্ষমা করিস মৃদুল। জনমভর তোর হয়ে বেঁচে থাকা হলো না আমার। আমার হাত পা বাঁধা, মনটা বাঁধা আমার। আমার ক্ষমা করিস তুই মৃদুল। আমার আর তোর হওয়া হলো না। আয়েশি ফুপিয়ে কাছে। ল্যাপটপের তীক্ষ্ণ চোখে ধ্রুব তা দেখে যাচ্ছে। মৃদুলের প্রতি আয়েশির এই মাত্রাতিরিক্ত ভালোবাসা ধ্রুবর সহ্য হচ্ছে না। কিছু একটা এবার করতেই হবে। কিন্তু কি? ধ্রুব ভাবছে ভাবছে ভাবছে। অতপর হঠাৎ ধ্রুবর মাথায় খেলে গেল নতুন চতুর বুদ্ধি। ধ্রুব বাঁকা হেসে কোচা কোচা দাড়িতে আঙুল পোড়ায়, বিড় করে বলে, ভালোবাসা থেকে ঘৃণার শক্তি বেশি। দুদিনের ঘৃণা তোমার মন থেকে হাজার বছর ভালোবাসাকে নিমিষে মুছে ফেলতে পারে, কিন্তু ঘৃণার দাগ কোনো কিছু দ্বারা মোছা যায় না। ঘৃণা ভালোবাসার ঊর্ধ্বে। সার্ভেন্ট এসেছে। দরজায় কড়া দিচ্ছে। আয়েশি চোখ মুছে দরজা খুলে দিল। সার্ভেন্ট এক গ্লাস দুধ এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য। আয়েশি দুধের গ্লাস হাতে নিল। সার্ভেন্ট মাথা নত করে চলে যাচ্ছিল। আয়েশি পেছন ডাকলো। এ দাঁড়াও। সার্ভেন্ট থামলো, মাথা নত করেই বলল, নাম কি তোমার? হিয়া। তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি কি দেখতে খারাপ? না ম্যাম, আপনি পরীর মতো সুন্দর। তাহলে তাকাচ্ছ না কেন? স্যারের নিষেধ। আয়েশি অবাক হয়। স্যার আদেশ, তার রক্ত জবার দিকে কেউ যেন চোখ তুলে না তাকায়, না হলে স্যার তার চাকরি কেটে দিবেন। এসব তোমার স্যার বলেছেন? জি ম্যাম। আয়েশি ক্ষুদ্র নিঃশ্বাস ছাড়ে এবং বলে, আচ্ছা তুমি যাও। হিয়া চলে যায়। আয়েশি দরজার ছিটকিনি আটকে দেয়। দুধের গ্লাস হাতে নিয়ে পুনরায় জানালার কাছে এসে দাঁড়ায়। ভাবে, এই ধ্রুব এমন কেন? দুধের গ্লাসে চুমুক দিতে গিয়েও আয়েশি আটকে যায়। সাবধানী চোখে গ্লাসের দিকে চায়। দুধের রং এত ঘোলা কেন? আয়েশি কিছুক্ষণ ভাবে। গ্লাসের দুধ ঝাঁকায় কয়েকবার, এখনো ঘোলা দেখাচ্ছে। আয়েশি কিছুক্ষণ ভেবে তারপর মাথা নাড়ায়। সে একটু বেশি চিন্তা করছে। আয়েশি সম্পূর্ণ দুধটুকু এক চুমুকেই খেয়ে নেয়। আধা ঘন্টা পর আয়েশি প্রচণ্ড ঘুম আসছে। চোখ খুলে থাকতে পারছে না, মাথা ঘুরছে। এখনই বোধহয় মাটিতে লুটিয়ে পড়ো। আয়েশি দেয়ালে হাত রেখে নিজেকে সামলালো। হেলে তুলে বিছানায় এসে শুয়ে পড়ো। সঙ্গে সঙ্গে প্রচণ্ড ঘুমে বালিশে নেতিয়ে গেল। সম্পূর্ণ বিষয়টা ল্যাপটপে পর্যবেক্ষণ করতে পেরে ধ্রুব হাসল। যাক, ওষুধটা কাজে দিয়েছে। তবে ধ্রুব ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো। টি শার্ট টেনে টুনে ঠিক করে পা বাড়ালো আয়েশির ঘরের উদ্দেশ্যে। বড্ড শখ জেগেছিল না একা ঘুমানোর? এখন সব শখ একেবারে খুঁজে দেবে। ক্লান্ত দিনে শেষ ভাগ। সম্পূর্ণ দেশ ঢেকে আছে রাতের ঘুটঘুটে কালো রঙে। রাতের শেষ ভাগে ভীষণ ঠান্ডা পড়েছে। ধ্রুব আয়েশির গায়ের চাদর টেনে দিল। আয়েশি ওম পেয়ে চাদর হাতে মুঠোয় পুড়ে নিয়ে পাশ ফিরল। ধ্রুব হাসল। মুগ্ধ চোখে খানিক চেয়ে দেখল প্রেয়সীকে। কি সুন্দর তার রক্তজবা, টানা টানা চোখ, রক্তিম ঠোঁট, লতানো দেহ। বিধাতা কি পৃথিবীর সকল সৌন্দর্য তার মধ্যেই ঢেলে দিয়েছেন, এতটুকু কমতি রাখেননি। ধ্রুব দেখছে পলক না ফেলে। হঠাৎ পাশ থেকে একটি প্রজাপতি উড়ে গেল। ধ্রুবর ধ্যান ভাঙল। ধ্রুব সাবধানী চোখে প্রজাপতির দিকে তাকালো। প্রজাপতি ডানা ঝাপটে চঞ্চল পায়ে ইতি উতি উঠছে। ধ্রুব কিছুক্ষণ প্রজাপতির দিকে নজর রাখলো। তারপর হঠাৎ করে খপ করে ধরে ফেললো প্রজাপতিটি। ধ্রুবর শক্ত হাতের চাপে প্রজাপতি কষ্ট হলো। দুই একবার ডানা ঝাপটে যেন প্রাণ ভিক্ষা চাইলেও ধ্রুব প্রাণ ভিক্ষা দিল না। এক সময় ধ্রুবর বলিষ্ঠ হাতের চাপে পিষে গেল প্রজাপতিটি। ছোট্ট নরম দেহ থেতলে দেহের ভেতরে থাকা পাকস্থলী বেরিয়ে গেল। ধ্রুব হাতের মুঠো খুলল। প্রজাপতির মরদেহ দেখে মুচকি হাসল। একটি কাচের স্বচ্ছ বোতলে প্রজাপতির মরদেহ প্রবেশ করিয়ে বোতলের ছিপি আটকে দিল। বোতলের ওপর কালো মার্কার দিয়ে গোটা গোটা অক্ষরে লিখল, এ গিফট ফর মাই লাভলি ওয়াইফ। ধ্রুব বোতলটা সুন্দর করে আয়েশির বালিশের পাশে রাখলো। আয়েশি এখনো ঘুমাচ্ছে। আশেপাশে কি হচ্ছে কিছুই সে জানে না।
ধ্রুব আবারও তাকালো আয়েশির পানে। আজ পুরো রাতটা সে আয়েশির মুখের দিকে চেয়েই কাটিয়ে দেবে। এত সুন্দর মুখখানা জনমভর চেয়ে থাকলেও ধ্রুবর আশ মিটবে না। ধ্রুব আয়েশির মুখের দিকে একটু ঝুঁকে এলো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আয়েশিকে। হঠাৎ কি মনে করে চুমু খেয়ে বসলো আয়েশির গালে। ঘুমের মধ্যে আয়েশি কেঁপে উঠল খানিক, দুবার পলক ঝাপটে বিড় করে বলল, মৃদুল। আবার সেই মৃদুল। ধ্রুবর রক্ত গরম হয়ে যায়, হিংসায় জ্বলে পড়ে আগুন হয়ে গেল। চটাস চটাস আয়েশির গালে পরপর 5টা চুমু খেয়ে তাকালো আয়েশির দিকে। 2 আঙুল দিয়ে আয়েশির থুতনি চেপে বলল, এখনো মৃদুলের কথা মনে হয়? ঘুমন্ত আয়েশি অবুঝভাবে পাশ ফিরল। ধ্রুব আয়েশিকে দুধের সাথে কড়া ডোজের ঘুমের ওষুধ খাইয়েছে, তাই আয়েশি বেঘরে ঘুমোচ্ছে। একজন ঘৃণিত পুরুষ তাকে স্পর্শ করেছে, সে সম্বন্ধে সে সম্পূর্ণ অজ্ঞাত। আয়েশি তো তখন সুখী সুখী নিঃশ্বাস ছেড়ে ঘুমাচ্ছে। জেগে থাকলে নিশ্চয়ই তাণ্ডব চালাতো। মনে পড়ায় হাসলো ধ্রুব। ধ্রুব সরে এলো আয়েশির থেকে, রাগ তার কপাল ফাটছে। ইচ্ছে করছে আজ এক্ষুনি আয়েশিকে গভীরভাবে স্পর্শ করতে। ধ্রুবর স্পর্শে যেন আয়েশির মন দেহ থেকে মৃদুলের সমস্ত স্মৃতি নিশ্চিহ্ন হয়ে যায়। তবে ধ্রুব তা করল না। হাত দুটো ভয়ানকভাবে মুষ্টিবদ্ধ করে চোখ বুঝে বড় বড় নিঃশ্বাস ছাড়ল। নিজের রাগ আয়ত্তে এনে আবার তাকালো আয়েশির দিকে। সহসা চোখ গেল আয়েশির লতানো দেহের দিকে। আয়েশি কালো রঙের সালোয়ার কামিজ পরে আছে। নয়া বধূ কি করে বিয়ের দিনে কালো রং পরতে পারে ভেবে পায় না ধ্রুব। ধ্রুব আয়েশির কক্ষে আসার আগে একটি হলুদ রঙের কাতান শাড়ি এনেছিল। নিজ হাতে আয়েশিকে এই শাড়ি পরাবে বলে, নিজ হাতে শাড়ি পরাবে বলেই আজ আয়েশিকে কড়া ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। ধ্রুব আয়েশির গা থেকে ওড়না এক টানে সরিয়ে ফেলল। আয়েশির কালো রঙের ওড়না দিয়ে নিজের 2 চোখ বেঁধে নিল। এখন সবকিছু অন্ধকার লাগছে, কিছু দেখতে পারছে না। ধ্রুব এবার কাতান শাড়ি হাতে নিল। একে একে আয়েশির গায়ের ছোট বড় সমস্ত কাপড় খুলে ফেলল। আয়েশি এখন সম্পূর্ণ নগ্ন। ধ্রুব এবার শাড়ি পরাতে লাগলো আয়েশিকে। চোখ বন্ধ অবস্থায় হাতের আন্দাজে বেশ সুন্দর করে শাড়ি পরালো ধ্রুব। শাড়ি পরানোর সময় বেশ কয়েকবার আয়েশির শরীরে হাত লাগে। ধ্রুব তখন উপভোগ করে সেই স্পর্শ, তবে নিজেকে সামলে তাৎক্ষণিক হাত সরিয়ে নেয়। শাড়ি পরানো শেষ হলে ধ্রুব চোখ থেকে কাপড় সরায়। আস্তে করে চোখ খুলে যায় বিছানার উপর ঘুমিয়ে থাকা প্রেয়সীর পানে। হলুদ পরীকে দেখে ধ্রুবর চোখ হাসে, মুখ হাসে। ধ্রুব ঝুঁকে আয়েশির ঠোঁটের কোণায় চুমু খায়। একবার চুমু খেয়েও তৃষ্ণা নিভে না, আরও কয়েকবার একই জায়গায় পরপর চুমু খায়, তারপর সরে আসে। ধ্রুব আয়েশির চুলে হাত বোলায় মুচকি হেসে বলে, এই ঘুম যেন তোমার জীবনের সবচেয়ে সুন্দর ঘুম হয় মাই লেডি। ধ্রুব বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। চলে যেতে উদ্যত হলে পেছন থেকে আয়েশি হাত আটকে ফেলে ধ্রুব। ধ্রুব ভয় পেয়ে ওঠে। আয়েশি জেগে গেল না তো। ধ্রুব পেছন ফিরে তাকায়, না, আয়েশি ঘুমে। ধ্রুব আস্তে করে আয়েশির হাত নিজের থেকে ছাড়িয়ে নেয়। আয়েশির ঘুমে ব্যাঘাত ঘটে। ঘুরে পাশ ফেরার সময় বিড় করে আওড়ায়, মৃদুল, যাস না। আয়েশার কি সারাক্ষণ তসবি পাঠের ন্যায় মৃদুলকে মনে করে? ঘুমের মধ্যেও মৃদুলের নাম, বিরক্তিকর। ধ্রুব রাগে আগুন হয়ে ওর সামনে নেয়। সময় এসে গেছে দাবার গুটি উল্টে দেবার। পাখি অনেক ডানা ছাপটেছে, সময় এসে গেছে তার ডানা কেটে দেবার। সে রাতে প্রায় 4টার দিকে ধ্রুব নিজের ঘরে আসে। চিন্তা করতে করতে সে রাত প্রায় নির্ঘুম কাটে ধ্রুবর। রাতের কারিমা কেটে সুন্দর এক সকাল হয়েছে। বাগানের সদ্য ফোটা সহস্র ফুল হতে মিষ্টি ঘ্রাণ নাকে আসছে। পূর্ব দিক হতে ধুধু বাতাস গায়ে শীতলতা সৃষ্টি করছে। আয়েশি 2-1বার পলক ঝাপটে চোখ খুলে তাকালো। মাথাটা বড্ড ভার ভার লাগছে। চিনচিনে ব্যথা মাথার ভেতরের সবকিছু কুটকুট করে খেয়ে ফেলছে। আয়েশি 2 হাতে মাথা খামচে ধরো, বিড় করো, মাথাটা এত যন্ত্রণা কেন করছে? এবার ফ্রেশ হওয়া প্রয়োজন। অনেক বেলা হয়ে গেছে। আয়েশি শরীর থেকে চাদর সরালো। বিছানা থেকে উঠতে গেলেই গা থেকে শাড়ির আঁচল খুলে মাটিতে পড়ে। আয়েশি হতভম্ব হয়ে পড়ে। চকিতে নিজের দেহের দিকে চায়, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে চিৎকার বেরিয়ে আসে, শাড়ি? আমার শরীরে শাড়ি কোথা থেকে এলো? আয়েশির চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চায়। তার স্পষ্ট মনে আছে ঘুমানোর সময় তার শরীরে সালোয়ার কামিজ ছিল, কিন্তু ঘুম থেকে উঠে এর শাড়ি কোথা থেকে এলো। আয়েশি মাথার 5টা আঙুল দিয়ে চেপে ধরে মনে করার চেষ্টা করে, না কিছু মনে পড়ছে না। তবে কি ধ্রুব কিছু করেছে? আয়েশি পাগলের মতো হয়ে যায়। সম্পূর্ণ শরীর উন্মাদের মতো পর্যবেক্ষণ করে, কোথাও কোনো দাগ নেই তো। ধ্রুব তাকে একা পেয়ে কিছু করে ফেলেনি তো? না, শরীরের কোথাও কোনো দাগ নেই। তাহলে শাড়ি কে পরালো? আয়েশি মনস্থির করে সে ধ্রুবকে প্রশ্ন করবে।
তার সাহস হয় কি করে আয়েশির ঘরে এসে তার দেহে জামা কাপড় খোলার? ছি, ভাবতেই আয়েশির ঘেন্না পাচ্ছে। মন চাচ্ছে ধ্রুবকে টুকরো টুকরো করে ফেলতে। কতটা খারাপ লোক সে! ছি। আয়েশি ফ্রেশ না হয়ে ধপাধপ পা ফেলে কক্ষ ছেড়ে বেরোয়। চোখ দিয়ে যেন আগুন ঝরছে, সামনে যা পাবে তাই যেন ভস্ম করে দেবে। আয়েশির এমন ভয়ঙ্কর রাগ দেখে ধ্রুবর বাড়ির সার্ভেন্ট সহ সব তটস্থ হয়ে সরে যাচ্ছে। আয়েশি ম্যাম রেগে গেলে ধ্রুব স্যার নিশ্চয়ই তাদের ওপর রাগ ঝাড়বে। তারপরে এত ভালো একটা চাকরি হাত থেকে ফসকে যাবে। আয়েশি একজন সার্ভেন্টের সামনে দাঁড়ালো, কাট কাট কণ্ঠে প্রশ্ন করল। ধ্রুব কোথায়? মেয়ে সার্ভেন্ট মাথা নত করে কাঁপতে কাঁপতে উত্তর দিল। স্যার ওনার ঘরে আসছেন, ঘুমাচ্ছেন। আয়েশি আর কথা বাড়ানো না, হন্য হয়ে ধ্রুবর ঘরের দিকে চলল। এত বড় একটা কাণ্ড করে এখন ঘুমানো হচ্ছে! কত বড় বেয়াদব! আয়েশি ধ্রুবর ঘরের সামনে এলো, দরজা বন্ধ করা। আয়েশি দরজায় করাঘাত করো। একবার, দুবার, তিনবারের সময় ভেতর থেকে ধ্রুবর ঘুম ঘুম কণ্ঠ ভেসে এলো। ভেতর আসো। আয়েশি কিছুটা অবাক হলো। ধ্রুব তুমি বলে সম্বোধন করছে, অর্থাৎ ধ্রুব জানে আয়েশি এসেছে। কিভাবে জানলো? সে যাকে, এখন তো আয়েশি ধ্রুবর মাথা ফাটানোর সময়। এখন এইসব ভাবলে চলবে না। আয়েশি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করো। ধ্রুব উদম গায়ে উপুর হয়ে বিছানায় শুয়ে আছে। ধবধবে ফর্সা শরীরে স্থানে স্থানে গভীর ক্ষতের দাগ। পিঠের কিছু জায়গা কালশিটে হয়ে গেছে। কার থেকে মার খেয়ে এসেছে কে জানে। আয়েশি ধ্রুবর পাশে এসে দাঁড়ালো, দাঁতে দাঁত চেপে প্রশ্ন করলো। আপনি কাপড় বদলেছেন আমার? ধ্রুব তখনও ঘুমাচ্ছে। গরম গরম নিঃশ্বাস ছেড়ে বোঝাচ্ছে আয়েশির কথার মূল্য তার কাছে এক পয়সাও না। আয়েশির রাগে ফেটে পড়ল, উত্তর দিচ্ছে না। কত বড় বেহায়ারও! আয়েশি ধ্রুবর দিকে চেয়ে চেঁচিয়ে বলল। উত্তর দিন, আপনি আমার কাপড় বদলেছেন কিনা? ধ্রুব এবার চোখ খুললো বলতে চোখের পাতা টেনে টুনে জোর করে খুলে দিল। অত্যধিক ঘুম চোখের শুভ্র অংশ লাল হয়ে আছে, যেন এক্ষুনি চোখ থেকে রক্ত পড়বে। আয়েশি সেসব পাত্তা দিল না। চোখে আগুন সম রাগ নিয়ে চেয়ে রইল ধ্রুবটিকে। ধ্রুব কানে আঙুল ঢুকিয়ে কান পরিষ্কার করলো, ঘুম ঘুম কণ্ঠে বলল। আস্তে কথা বলো, আমি বয়রা নই, শুনতে পাই। আয়েশির রাগে এবার যেন কেঁদে ফেলবে। এত অপমান সে জন্মেও বোধ করেনি। চোখের কোণ ছলছল করছে। আয়েশি রাগ সংবরণ করতে না পেরে আবার চেঁচিয়ে বলল। আমার জামা কাপড়ে হাত দেওয়ার সাহস কোথায় পেলি শয়তান? উত্তর দে। আয়েশির কণ্ঠে তুই তুকারি শুনে ধ্রুবর মাথায় রক্ত ছলকে উঠল। সে হাত বাড়িয়ে আয়েশির হাত খপ করে ধরল। অতএব এক টানে আয়েশি ধ্রুবর বুকের উপর। কি হলো আয়েশি বুঝতে পারল না। ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ সিলিংয়ের দিকে চেয়ে রইল। ধ্রুব যখন আয়েশির বাহু খামছে ধরল, তখন আয়েশির হতভম্ব ভাব কাটল। অতপর ধ্রুবর থেকে ছাড়া পাওয়ার জন্য রাগ, ছোটাছুটি, দস্তাদস্তি যা পারে সব করল। তবে খুব একটা লাভ হলো না, বরং ধ্রুবর হাতের বাঁধন আরও শক্ত হলো। আয়েশির ফর্সা নরম বাহু ধ্রুবর শক্ত হাতের চাপে লাল হয়ে গেল। আয়েশি মেয়েটা তবুও দমে গেল না। রক্তলাল চোখে ধ্রুবর দিকে চেয়ে চেঁচিয়ে বলল। ছাড় আমায়, নয়তো খুন করে ফেলবো আমি তোকে। ধ্রুব চটাস করে আয়েশির গালে গভীর চুমু খেয়ে বসল। আয়েশি হতভম্ব হয়ে পড়ল। মুখ থেকে কথা ফোটা বন্ধ হয়ে গেল। ফ্যালফ্যাল চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব আয়েশির ঠোঁটের পাশে আঙুল বুলিয়ে হাসকি কণ্ঠে বলল। ঘৃণা ভালোবাসে যা ইচ্ছা করো, তবে কখনো তুই তোকারি করে কথা বলবে না। আমার সবচেয়ে অপছন্দ এই সম্বোধন। আয়েশি কিছুক্ষণ ধ্রুবর উপরে ছোটাছুটি করলো। ধ্রুব ছেড়ে দিল না, বরং বলল। এত নড়ছো কেন? একটু সময় চুপ করে বসে থাকা যায় না? না। আয়েশির স্পষ্ট উত্তর। ধ্রুব দীর্ঘশ্বাস ফেলল, না জানি এই মেয়েটা ধ্রুবর আর কত দীর্ঘশ্বাসের কারণ হবে। ধ্রুব কিছুটা নিভে এলো, মৃদু কণ্ঠে প্রশ্ন করল। সমস্যা কি? এত রাখছো কেন? আয়েশি বলল। আগে ছাড়ুন আমায়, তারপর বলছি। না, ছাড়া যাবে না। আগে প্রবলেম সলভ হবে, তারপর ছাড়বো। বলো এখন। আয়েশি আরও কিছুক্ষণ ছটফট করলো, অতপর হাল ছেড়ে দিয়ে কঠিন কণ্ঠে আগের করা প্রশ্ন বলল। আমার কাপড় বদলেছেন কেন? এত সাহস কোথায় পেলেন? আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়েছেন আপনি। ছি। ধ্রুব কিছুক্ষণ ভ্রু কুচকে চেয়ে রইল, তারপর হাত বাড়িয়ে একটা সুইচে চাপ দিল। সম্পূর্ণ বাড়িতে একটা রিং বাজল। সেকেন্ড পরেই একজন সার্ভেন্ট হন্তদন্ত হয়ে ধ্রুবর কক্ষে এলো। মাথা নত করে তটস্থ হয়ে বলল। স্যার আদেশ করুন। ধ্রুব আয়েশির সামনের একগোছা চুল হাতে প্যাঁচাতে প্যাঁচাতে প্রশ্ন করল। গতকাল ম্যাডামের কাপড় কে চেঞ্জ করেছে? উত্তর ম্যাডামের দিকে চেয়ে দে। সার্ভেন্ট আয়েশির দিকে তাকালো, গলা উঁচু, অংশ থরথর করে কাঁপছে।
আয়শি ভ্রু কুচকে চেয়ে আছে উত্তরের আশায়। সার্ভেন্ট এক ঢোক গিরে কম্পিত কণ্ঠে বলল, কাল রাতে আমি ম্যাডামের কাপড় বদলে শাড়ি পরিয়েছি। আয়শি প্রচণ্ড অবাক হলো। ঘাড় কাত করে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তখন ব্যস্ত আয়শির চুল আঙুলে পেঁচাতে। আয়শির সন্দেহ এখনো কিছুটা রয়ে গেছে। সার্ভেন্ট মিথ্যাও বলতে পারে, হয়তো ধ্রুব মিথ্যা বলার জন্য আদেশ দিয়েছে, হতেও পারে। আবার সার্ভেন্টও সত্যিও বলতে পারে, ধ্রুব এতটা নিচে নিশ্চয়ই নামবে না, এটাও হতে পারে। সবই হতে পারে, অনুমানের উপর ভিত্তি করে কাউকে সন্দেহ করা যাচ্ছে না। ধ্রুব হাত উঁচু করে সার্ভেন্টকে চলে যেতে বলল। সার্ভেন্ট একবার আয়শির দিকে করুণ চোখে চেয়ে চলে গেল। ধ্রুব আয়শির চুল কানের পেছনে গুজে দিয়ে বলল। সন্দেহ গেছে? আয়শি উত্তর দিল না, চুপ করে কিছু একটা চিন্তা করে যাচ্ছে। ধ্রুব এবার কৌতুক করে বলল, একটু আগে তো যুদ্ধ করছিলে আমার থেকে ছাড়া পাওয়ার জন্য, এখন আমার বাকি না এত শান্ত কেন? নাকি আমার সাথে মিশে থাকতে ভালো লাগছে? হুম? ধ্রুবর এমন গা জ্বালানোর কথা শুনে আয়শির ধ্যান এমনিতেই ভেঙে গেল। চট করে ধ্রুবর থেকে সরে উঠে দাঁড়ালো, বলল। আমার এত শখ জাগেনি। অতঃ আয়শি চলে গেল ধ্রুবর কক্ষ থেকে। ধ্রুব বিছানায় শুয়ে আছে, এক হাত মাথার নিচে রেখে হাতের উপর ভর দিয়ে শুয়ে দরজার দিকে চেয়ে আছে। কাঠের দরজা এখনো হেলছে। বাঘিনী যেখানে যায় সেখানে সব কিছুই ভয়ে তাণ্ডব করে। আবার বাঘিনী। ধ্রুব এবার উপর হয়ে শুয়ে পড়ল। বড্ড ঘুম পাচ্ছে। কাল রাতে এক ফোঁটাও ঘুম হয়নি। এখন একটা লম্বা ঘুম দিতে হবে। শরীর চাঙ্গানা হলে দুনিয়া চালাবে কি করে? তখন বেলা প্রায় 12টা। ধ্রুব লম্বা একটা ঘুম দিয়ে বেশ রয়ে শয়ে জাগলো। ঘন্টা ধরে ফ্রেশ হয়ে নাস্তা খেতে নিচে এলো। আয়শি সোফার উপর বসে রয়েছে, ক্ষুধায় পেট চোচো করছে। সকালে 8টায় ঘুম থেকে উঠেছে, এখন অবধি পেটে এক বিন্দুও দানা পানি পড়েনি। সার্ভেন্টকে বলবে, লজ্জায় পারছে না। নতুন বউ প্রথম দিন এসেই খাবার চাইছে। ইস, ছি ছি। খাবার না পেয়ে আয়শি শুধু পানি খাচ্ছে। ইতিমধ্যে 2 বোতল পানি শেষ করা হয়েছে। এখন ফ্রিজ থেকে আরও একটি পানির বোতল নিয়ে বসেছে। ধ্রুব ঘুম থেকে উঠছে না কেন? ক্ষুধার জ্বালা আর সহ্য করা যাচ্ছে না। চলো নাস্তা খাবে। ধ্রুব আয়শির কাছে এসে বলল। আয়শি চোখ তুলে তাকালো। কালো প্যান্ট সাদা শার্টের উপর কালো ব্লেজার পরেছে, একদম তৈরি হয়ে এসেছে। কোথাও যাচ্ছে নাকি? খাবারের কথা শুনে আয়শি চট করে সোফা ছেড়ে উঠে গেল। ধ্রুবর আগেই ধপাধপ খাবার টেবিলের দিকে হাঁটা গেল। পেছন পেছন ধ্রুব বুক টান টান করে হেঁটে গেল। আয়শি চেয়ারে বসে ধ্রুবর দিকে তাকালো। এই লোক হাঁটেও কি সুন্দর করে! মনে হয় যেন লাল বাগিচায় হাঁটছে। হাঁটার সময় 2 হাত প্যান্টের পকেটে গুজে রাখবে, তারপর সোজা হয়ে হাঁটবে। বুক দুটো সবসময় ফুলিয়ে রেখে কি বোঝাতে চায়? অহংকার। অহংকারে মাটিতে যেন পাই ফেলতে চায় না। সারাক্ষণ মুখ গুমরা করে বসে থাকবে। শুধু আয়শির কাছে এলে তার যত বেহায়া কাজ কারবার। বেহায়া লোক। এই লোককে আয়শির একদম সহ্য হয় না। তবে এখন আর সহ্য হওয়া না হওয়া দিয়ে কী কাজ? বিয়ে তো হয়ে গেছে, এখন মানিয়ে নিতে হবে। কিন্তু না, আয়শি এই লোককে কখনোই মেনে নেবে না। বন্ধুর ভালোবাসাকে যে এত ছল ছাতুরি করে বিয়ে করে, সে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, সে ঘৃণারই যোগ্য। সার্ভেন্ট খাবার বাড়ছে। পাশে দাঁড়িয়ে আছে ওসমান। ওসমানকে আয়শি চেনে। ধ্রুবর পাশে সবসময় ছায়ার মতো লেগে থাকে। সবাই নাস্তা করছে পাশে। ওসমান মাথা নত করে দাঁড়িয়ে আছে, দেখতে দৃষ্টিকটু লাগছে। তাই আয়শি বলল, চাচা, আপনিও আমাদের সাথে খেয়ে নিন। ওসমান কিছু বলার আগেই ধ্রুব গম্ভীর কণ্ঠে জানালো, না, ওসমানকে মাস শেষে টাকা দেওয়া হয়, সে নিজেই কিনে খেতে পারবে। তুমি তোমারটা শেষ করো। আয়শি ভ্রু কুচকে তাকালো। ওসমানের মুখটা অপমানে এটুকু হয়ে গেছে। আয়শির খুব মায়া হলো। বাবার বয়সী লোকের সাথে এমন করে কেউ কথা বলে? কিন্তু ধ্রুব বলে, কারণ সে খারাপ। আয়শি রাগ দেখালো। আপনি ওনার সাথে এমন করে কেন কথা বলছেন? উনি আপনার বাবার বয়সী। সার্ভেন্ট আরও 1 চামচ সবজি ধ্রুবর প্লেটে দিল। ধ্রুব খেতে খেতে বলল, বাবার বয়সী? বাবা তো না। আর বাবা হলে ধ্রুবের সাথে খাবার জন্য বিশেষ কেউ হতে হয়। ওসমান কোনো বিশেষ লোক না। অযথা তর্ক না করে খাও, নাহলে আবার ছেড়ে উঠে পড়ো। আয়শি অবাক হলো। ধ্রুব কি নির্দয়! ধ্রুবর এই কথায় আয়শি আজ নিশ্চয়ই খাবার ছেড়ে উঠে পড়ত। কিন্তু পেটে এখনো অনেক ক্ষুধা। এখনই কিছু খেতে না পেলে আজ সে মরেই যাবে। তাই আয়শি চুপচাপ খেতে লাগলো। খাবার পর্ব শেষ হলে সার্ভেন্ট ধ্রুবর দিকে টিস্যু এগিয়ে দেয়। ধ্রুব টিস্যু দিয়ে মুখ মুছে আয়শিকে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে বিকেল হবে। একা একা খারাপ লাগলে বাড়ি ঘুরে দেখবে, ভালো লাগবে। আসছি আমি।
আয়শি হ্যাঁ না কিছুই বলল না। ধ্রুব এগিয়ে এসে আয়শির কপালে চুমু খেলো। আয়শির রাগ হলো, ধ্রুবর বুকে হাত রেখে ধাক্কা দিল। ধ্রুব সরল না, চুমু খেয়ে তৃষ্ণা নিবারণ হলে তারপরই সরে এলো। ঠোঁট কামড়ে কৌতুক করে বলল। শরীরে 4 আনার মাংস নেই আর আমাকে শক্তি দেখাও। আয়শি খেপে গেল। চেঁচিয়ে কিছু বলার আগে দেখা গেল ধ্রুব বড় বড় পা ফেলে বেরিয়ে যাচ্ছে। পেছনে আয়শি ওড়না দিয়ে কপাল বুঝতে বুঝতে চেঁচালো। বেহায়ালো, সারাক্ষণ শুধু গা ঘেঁষার ধান্দা। অলস বিকেলে একা একা বসে থাকতে আয়শির একটিও ভালো লাগছে না। আয়শি যখন একা থাকে তখন খুব করে মৃদুলের কথা মনে পড়ে। মৃদুলের কথা মনে হলে আয়শির কান্না আসে, মরে যেতে ইচ্ছা হয়। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তবে আয়শি নির্ঘাত এতদিনে মৃদুলের বাপাসের কবরে শুয়ে থাকত, মৃদুলের সাথে গল্প করত, অনেক ভালোবাসাবাসি করত। ইস, কত ভালো দিন কাটতো তাদের। কিন্তু এখন যেন আয়শির দিন কাটতেই চায় না। সারাক্ষণ মন খারাপ করে, কিছু খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, হাসতে ভালো লাগে না, কিচ্ছুটি ভালো লাগে না। তবুও খেতে হয়, ঘুমোতে হয়, হাসতে হয়, কারণ আমাদের মনুষ্য জীবন এমন করেই প্রক্রিয়া করা। ওপরওয়ালা আমাদের ভেতরের ইঞ্জিন এমন করেই তৈরি করেছেন। তারপর একটা চাবি লাগিয়ে ব্যাটারি চালু করে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। তাই আমরা আমাদের মন মতো আমাদের জীবনকে চালাতে পারি না। ওপরওয়ালার ঊর্ধ্বে কারো যাওয়ার ক্ষমতা নেই, তেমনি আয়শিরও নেই। ধ্রুবর কথা মতো আয়শি বাড়ি ঘুরতে বের হলো। দুতলা রাজকীয় বাড়ি। বাড়ি দেখে যে কারো চোখ জোড়াতে বাধ্য। হয়তো ধ্রুব টাকা রাখার জায়গা পাচ্ছে না, তাই বাড়ির পেছনেই টাকার শ্রাদ্ধ করেছে। অথচ আয়শি জানলো না ধ্রুবর এই টাকার সমুদ্র সব কালো ধান্দা থেকে আগত, সৎ পথে নয়, বরং অসৎ পথে তৈরি ধ্রুবর এই রাজকীয় সাম্রাজ্য। কত গরিবের পেটে লাথি দিয়েছে, কত অনাথের হক মেরেছে, কত মানুষকে হত্যা করেছে, তা ধ্রুব স্বয়ং বলতে পারবে না, হিসেব নেই এসবের। তাই তো তার এত এত টাকা। আয়শি ভাবছে, ধ্রুব কি টাকার উপর ঘুমায় নাকি? হতেও পারে, ধ্রুবর দ্বারা সবই সম্ভব। আয়শি বাড়ি ঘুরে বাগানে এলো। একজন সার্ভেন্ট আয়শিকে বাগান ঘুরিয়ে দেখাচ্ছে, এটা গোলাপের চারা, এটা হচ্ছে সূর্যমুখী, এটা আম গাছ, এটাতে লেবু হয়, এটা কৃষ্ণচূড়া গাছ। সার্ভেন্ট সব হাতে ধরে আয়শিকে বুঝিয়ে দিচ্ছে। বাগানের এত সুন্দর সাজসজ্জা দেখে আয়শির চোখ কপালে। মনে মনে ভাবছে, ইস কি সুন্দর বাগান। মন চায় সারাক্ষণ এই বাগানেই পড়ে থাকতে, দিন দুপুরে বাগানের মধ্যেখানে চুলা বসিয়ে রান্না করতে, তারপর মাদুর পেতে আকাশের নিচে খাবার খেতে, গোলাপের চারার সাথে গল্প করে ধোয়াউড়া চায়ের কাপে চুমুক দিতে, আর রাতে ঘাসের ওপর মাথা রেখে তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়তে। এসব ইচ্ছে ধ্রুবকে সাথে নিয়ে পূরণ করতে চায় না আয়শি। মৃদুর হলে আয়শি সব ইচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করত। মৃদুর নেই, তাই আয়শির ইচ্ছেগুলো বুকের ভেতর ডানা ঝাপটে বুকেই মরে গেছে। আয়শি বাগান করছে। হঠাৎ করে বাগানের পূর্ব দিক হতে একটা বিকট চিৎকার ভেসে এলো। আয়শি যেন কেঁপে উঠল। সার্ভেন্টকে জিজ্ঞেস করলো, কি হয়েছে ওখানে? আমি যাব। সার্ভেন্ট ভয় নিয়ে বলল, ম্যাম ঘরে চলুন, ওইদিকে যাওয়ার আদেশ নেই। কেন নেই? কি আছে ওইদিকে? আয়শির অস্থির প্রশ্ন সার্ভেন্ট তটস্থ কণ্ঠে জানালো, আমি জানি না ম্যাম, এখানে কেউ বাগানের পূর্ব দিকে যায় না। ওই জায়গায় ধ্রুব স্যার রেড সিগন্যাল এঁকে দিয়েছেন, ওখানে যাওয়া নিষেধ। আমি যেতে চাই। আয়শি স্পষ্ট উত্তর। ধ্রুবর নিষেধ শুনতে ইচ্ছে হলো না আয়শির। আয়শি সার্ভেন্টকে এড়িয়ে হেঁটে চলল পূর্ব দিকে। সার্ভেন্ট অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করলো, তবে বিফল হলো। আয়শি ততক্ষণে রেড সিগন্যাল মার্ক করা জায়গা পেরিয়ে গেছে। চোখের সামনে একটি কালো কক্ষ ভেসে উঠেছে। কক্ষের দরজায় তালা ঝুলিয়ে রাখা। এখন চাবি কোথায় পাবে? কে আছে এখানে? আয়শি স্পষ্ট শুনেছে কেউ এই কক্ষের ভেতরে করুণ সুরে কাঁদছে। কে কাঁদছে? কে আছে এই কক্ষের ভেতর? আয়শি জানতে চায়, কিন্তু কক্ষের চাবি কোথায় পাবে? ধ্রুবর কাছে আছে হতে পারে। ভাবনার মধ্যে আবারও ভেতর থেকে কান্নার শব্দ এলো। আয়শি অস্থির হয়ে গেল। এত করুণ সুরে কাছে গেল, কিসের দুঃখ তার? কে সে? বিকেলে আয়শি বাগান দেখতে বের হয়েছে। আয়শির বাগানের পূর্ব দিকে যাওয়ার দৃশ্য যখন ধ্রুব ল্যাপটপে দেখলো, তার রক্ত ছলকে উঠল। আয়শির পা আগুনে পুড়িয়ে দিতে ইচ্ছে হলো। তার বাধা দেওয়া সত্ত্বেও আয়শি কেন পূর্ব দিকে গেল? কেন বাগানের রেড সিগন্যাল দেওয়া অঞ্চল পেরিয়ে যাবার সাহস করল? তার কি রহস্য আবিষ্কার করার খুব শখ? আজ তার শখ মেটানো হবে। ধ্রুব উসমানকে ডেকে ঢেকে মেঘে অস্থির হয়ে বলল, গাড়ি বের করো, আমি বাড়ি যাব। আয়েশি ম্যাম, বাগানের পূর্ব দিকে কি করছেন? আজ তো ধ্রুব স্যারের হিংসতা থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। ইস, অবশ মেয়ে,
সে জানে না কোথায় পা রেখেছে। এখন ধ্রুব তাকে ভয়ানকভাবে নির্যাতন করবে। পিপিলিকার পাখা গজে মরিবার দরে তেমন দশা তোমারও হয়েছে রক্তজবা। আমার বাধ্য করো না তোমার প্রাণ কেড়ে নিতে। আমি নিজেকে সামনে নেওয়ার চেষ্টায় আছি। কোথায় রেখেছে চাবি? বাগানের সেই কক্ষে কে আছে? কেন ধ্রুব সেই কক্ষের সামনে রেড সিগন্যাল এঁকে রেখেছে? কি আছে সেখানে? এত এত প্রশ্ন অথচ একটার উত্তর মিলছে না। ধ্রুবর কাপড় চোপড় সব উল্টে পাল্টে ফেলছে, অথচ চাবি মিলছে না। হঠাৎ আয়শির পেটে কেউ নখ দিয়ে আঁচড় ধরল। নখ যেন আয়শির জামা ভেদ করে ত্বকে ফুটল। আয়শি ব্যথায় চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে কেউ আয়শির ঠোঁটে আঙুল রেখে হাসকি কণ্ঠে বলল। আয়শি চুপ করে চোখ বড় বড় করে তাকায়। কণ্ঠ শুনে বুঝতে একটিও বিলম্ব হলো না তাকে জড়িয়ে ধরে থাকা মানুষটাকে। চোরের চুরি ধরা পড়ে যাওয়ায় আয়শি বিড়াল ছানার ন্যায় গুটিয়ে গেল। কি করছিলে? কিছু না। তাই? তাহলে আলমারির কাপড় এলোমেলো করলে কেন? আয়শি চেঁচিয়ে বলল। সবসময় এমন গায়ের উপর পড়ে যান কেন? বোঝেন না আমার এসব অসহ্য লাগে? অসহ্য লাগলেও কিচ্ছু করার নেই, কারণ তুমি আমার স্ত্রী। তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে। আর এমনিতেও বিয়ের পরও তুমি যে এখনো ভার্জিন করে বেড়াচ্ছ, তার জন্য আমায় তোমার ধন্যবাদ বলা উচিত। ছি, কি অশ্লীল কথা এ! মনের কথা ধ্রুবর বলতে মুখে বাঁধল না। আয়শি লজ্জা রাগ সব মিলিয়ে করুণ অবস্থা। রাগে আয়শির গা জ্বলছে। এত খারাপ লোক সে জন্মেও দেখেনি। বাথরুমে চলে যেতে উদ্যত হলে পেছন থেকে আয়শি দ্রুত ধ্রুবর কলার টেনে ধরল। ধ্রুব আয়শির আচমকা আক্রমণ সামলাতে না পেরে খানিক পিছিয়ে আয়শির গায়ের উপর পড়ে গেল। সুন্দর করে কথা বলতে পারো না? টানাটানি করো কেন? আমার এত শখ জাগেনি আপনাকে নিয়ে টানাটানি করার। একটা কথা জিজ্ঞেস করার জন্য টেনেছি। কি কথা? বাগানের পূর্ব দিকের কালো কক্ষের চাবি কোথায়? ধ্রুব মনে মনে হাসত। সে জানতো আয়শি এমনই একটা প্রশ্ন করবে তাকে। অবশ্য সে আগে থেকেই প্রস্তুত হয়েছিল। ধ্রুব কোনো রূপ ভনিতা না করেই উত্তর দিল। আমার কাছে। চাবিটা দিন আমায়, আমি ওই কালো কক্ষের ভেতরে ঢুকবো। ধ্রুব সুন্দর করে তার প্যান্টের পকেট থেকে চাবি বের করে আয়শির হাতে ধরিয়ে দিয়ে বলল। এই নাও। আয়শি প্রচণ্ড বিস্মিত হলো। এতটা সহজ উপায়ে চাবি পেয়ে যাবে তা আয়শি কল্পনাও করেনি। কিন্তু আসল কথা হচ্ছে ধ্রুব এত সহজ আছে কেমন করে? তার কি একটুও ভয় হচ্ছে না, নাকি আয়শি অযথাই চিন্তা করছে? কালো কক্ষের রহস্য বলতে কিছুই নেই। আয়শি সন্দেহ নিয়ে ধ্রুবর হাত থেকে চাবি নিল। চাবিটার দিকে কিছুক্ষণ শকুনি দৃষ্টিতে চেয়ে তারপর বলল। আমি কালো কক্ষে যাচ্ছি। আচ্ছা, যাও। আয়শি কিছুক্ষণ ধ্রুবর দিকে চেয়ে বেরিয়ে গেল। আয়শি সেই কালো কক্ষে দরজা খুলল। আশ্চর্য, কেউ নেই এই কক্ষে। তাহলে কাজ ছিল কে? আয়শি তন্ন তন্ন করে কক্ষ খুঁজল। না, কেউ নেই। কেউ ছিল কিন্তু পালিয়েছে, নাকি কেউ ছিলই না এখানে। তৃপ্তি মিটেছে? ধ্রুব কেমন করে যেন হাসল। সে এগোচ্ছে, আয়েশার বারণ শোনেনি। ধ্রুব আয়েশির খুব কাছে এসে দাঁড়ালো। প্রেয়সীর কাছে খানিক ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে বলল, মাদক কণ্ঠে আবদার করল। এখন আমি তোমায় একটু ছুতে চাই। ছুঁই? আয়েশি হতভম্ব হয়ে পড়ল। কেউ তাকে ছুতে চাওয়ার জন্য অনুমতি চাইছে, অথচ সে মানুষটা সারাক্ষণ আয়েশির সাথে লেপ্টে থাকে। আয়েশি রাগ দেখাতে চাইল, পারল না। তার পূর্বেই ধ্রুব আয়েশির কোমর খামচে ধরে আয়েশিকে নিজের সাথে মিশিয়ে ফেলল। ভালোবাসতে পারো না, মেনে নিয়েছে। ঘৃণা করতে চাও, হজম করেছে। কিন্তু সন্দেহ করতে চাইছ, প্রাণে মেরে ফেলবো। ভালোবাসে ঘৃণার সব কিছু অ্যালাউড, কিন্তু সন্দেহ নেভার। বুঝছো? আয়েশি অপরাধ বোধে ভুগতে লাগলো। সে কি সত্যি অযথা সন্দেহ করছিল ধ্রুবকে? এতদিন অবধি সে বিষয়ের জন্যে আয়েশি ধ্রুবকে সন্দেহ করেছে, সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। ছাড়ুন। কখনো আমাকে সন্দেহ করবে না। আমার বুকে কষ্ট হয়। সুখ পাওয়ার জন্য আমি তোমায় ভালোবেসেছি, কষ্ট পাওয়ার জন্য নয়। তুমি কি আমার সকল সুখের কারণ হবে? রক্ত যাব? ধ্রুবকে ধাক্কা দিয়ে বলল। ছাড়ুন, অস্বস্তি লাগছে আমার। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজকাল অনেকদিন পরে আয়েশি একটা বিষয় লক্ষ্য করেছে। আয়েশি যেখানে যায় কেউ যেন তাকে অনুসরণ করে। তার প্রতিটা পায়ের ছাপে ছাপ ফেলে। আয়েশি যা করে সব নিজের নখদর্পণে রাখে। আয়েশি ভয় পায় কে তাকে অনুসরণ করছে। ধ্রুবকে সন্দেহ হচ্ছে, কিন্তু আবারও অকারণে আয়েশি ধ্রুবকে সন্দেহ করতে চায় না। আয়েশি ভাবছে এবার একটা উপায় বের করতেই আয়েশি তখন বাগান ঘুরছিল, সাথে সার্ভেন্ট। হিয়া, ওইদিকে তাকাও। একটা মেয়ে দেখতে পারছো? হ্যাঁ, দেখতে পারছে সে। তুমি বাইরের গার্ডকে খবর দাও মেয়েটাকে আটকে আটকে রাখতে। আমি মেয়েটার সাথে কথা বলতে চাই।
কে তুমি? আমায় ফলো করছিলে কেন? আমি মৃদুলের বিবাহিত স্ত্রী। থাপ্পড়ের বিকট শব্দে অলস বিকেল তটস্থ হলো। অদূরে কৃষ্ণচূড়া গাছে বসে থাকা একটি শালিক পাখি ভয়ে ডানা ঝাপটে পালিয়ে গেল। আয়সি তখন রাগে থরথর করে কাঁপছে, ইচ্ছে করছে গাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বেয়াদব মেয়েটাকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলতে। রাগে আয়সির চোখ জ্বলছে, কান দিয়ে উষ্ণ ধোঁয়া বের হচ্ছে। আয়সি রেগে বলে, মৃদুলকে নিয়ে আর একটা বাজে কথা বলে তোমার জিভার টেনে ছিঁড়ে ফেলবে আমায়। মেয়েটা কান্না করতে থাকে, গালে হাত দিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে, হেঁচকি উঠে বেহাল অবস্থা, নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার। তবু আয়সির মেয়েটার প্রতি এক বিন্দুও মায়া হচ্ছে না। ইচ্ছে করছে মেয়েটার সারা গা পিটিয়ে চামড়া তুলে ফেলতে। কত বড় সাহস যে মানুষটা আয়সিকে ভালোবেসে মারা গেছে তাকে নিয়ে এত বড় মিথ্যা অপমান। রাগে অপমানে আয়সির চোখে জল ভরে। মৃদুল তাকে ছেড়ে যাওয়ার পর আয়সি কত ঝড়ঝাপটা সহ্য করেছে, কিন্তু এবারের বিষয় সকল ঝড়কে ছাড়িয়ে গেছে। হার কত হাঁপিয়ে উঠেছে আয়সি, আর ভালো লাগছে না। এর শেষ কোথায়? মেয়েটা কেঁদে অস্থির হয়ে বলল, আমি সত্যি বলছি, আপনি চাইলে মৃদুল আর আমার বিয়ের ছবি দেখতে পারেন। বিয়ের পরও আমি আমার বাবার বাসায় থাকতাম। মৃদুল মাঝে মধ্যে আমাকে নিয়ে হোটেলে থাকতো। সেটুকু সময় শুধু আমি ওকে উপভোগ করতে পারতাম। আমি অনেকবার বলেছি তার বাসায় আমাকে নিয়ে যেতে, মৃদুলের বাবা মায়ের সাথে পরিচয় করাতে, কিন্তু সে বলেছে বাবা মা আমায় দেখলে অনেক রাগ করবে। তার পড়াশোনা শেষ করে চাকরি করলে তারপর আমাকে তার বাসায় নিয়ে যাবে। একদিন আমি গর্ভবতী হলাম। মৃদুল এত খারাপ লোক ছিল যে আমার সদ্য অনুভব করা মাতৃত্বকে নিমিষেই চূর্ণ বিচূর্ণ করে ফেলে। মৃদুল বাধ্য করে আমাকে অ্যাবর্শন করাতে। তার নাকি ক্যারিয়ারে সবেমাত্র শুরু, সে এখন বাচ্চা পালতে পারবে না। আমিও ছিলাম তখন মৃদুলের হাতের পুতুল। ভালোবাসায় অন্ধ হয়েছিলাম, মেনে নিয়েছিলাম সব কষ্ট, কিন্তু তখনও জানতাম না আমার বাচ্চা নষ্ট করার পেছনে ছিলেন আপনি। কিন্তু হঠাৎ একদিন পাড়ার লোকের কাছে শুনি মৃদুল নাকি আরেকটা বিয়ে করছে। বিশ্বাস করুন আপা, আমার মাথায় আস্ত একটা আকাশ ভেঙে পড়ে। আমি বিশ্বাস করতে চাইনি, করব কিভাবে। মৃদুল আমাকে এই 2 বছরে এত ভালোবাসা দিয়েছে যে আমার কাছে এই 2 বছর মনে হয়েছিল আমি স্বর্গে আছি। স্বর্গের সুখ মৃদুল আমার পায়ে ফেলে দিয়েছিল। মৃদুল এমনই, সে যখন যাকে ভালোবাসে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মৃদুলের ভালোবাসা পেয়ে আপনার একসময় মনে হবে তার যে শুদ্ধ প্রেমিক এই পৃথিবীতে বোধহয় দুটো নেই। অথচ যখন তার আপনার ওপর থেকে মন উঠে যাবে, সে আপনাকে ভুলে যাবে তাকে নিয়ে সাজানো আপনার সমগ্র দুনিয়া। এমন নয় যে আমি মৃদুলকে বিয়ে নিয়ে প্রশ্ন করিনি। বিয়ের কথা আমি মৃদুলকে জিজ্ঞেস করি। সে বলে পুরুষ মানুষদের 4টে বিয়ে জায়েজ আছে। আমি এই নিয়ে তর্ক করলে সে আমাকে ডিভোর্স দিবে। আপা, আমি কি করতাম তখন? স্বামীকে ছেড়ে দিতে পারিনি, মেনে নিয়েছি। তারপর আমার ঘরে সতীন আসেনি, বরং প্রাণের চেয়ে প্রিয় মানুষটা লাশ হয়ে ফিরে এসেছে। ওরা আমায় শেষ দেখাও দেখতে দেয়নি আপা। আমি ওকে শেষবার ছুঁয়ে দেখতে পারিনি, একটাবার ছুঁয়ে বলতে পারিনি আমি আপনাকে ভালোবাসি। দয়া করে আর ঠকাবেন না আমায়, একবার ফিরে আসুন। আমি পারিনি আপা। ওরা আমার হাত পা মুখ বেঁধে রেখেছিল। আমি শুধু আপনাকে খুঁজছিলাম। আপনি আমাকে এই মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবেন। আপা, আমি আপনার পায়ে পড়ি, তার কবরটা আমায় একবার দেখতে দিন। আমায় তার কবরে একবার মাথা ঠুকতে চাই, দোহাই লাগে আপনার। মৃদুলকে নিয়ে এত বড় জঘন্য কথা শুনে আয়সির মস্তিষ্ক স্তব্ধ হয়ে যায়। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রয় মেয়েটার দিকে, চোখ ছলছল করছে, ব্যথায় মাথা ফেটে চলছি। আয়সির আর সহ্য হয় না। মেয়েটার কথা কানের ভেতর তবলা বাজাতে থাকে। অস্থির হয়ে ওঠে আয়সি, দুহাতে কান চেপে ধরে বলে, চুপ করো তুমি, আমার সহ্য হচ্ছে না। আমার মৃদুল এত খারাপ হতে পারে না। আমি চিনি তাকে, সে এমনটা হতেই পারে না। আমি বিশ্বাস করি তাকে, সে আমার বিশ্বাসের অমর্যাদা করতে পারে না, কিছুতেই না। গল্পটির পরবর্তী অংশ আসবে আগামীকাল। আর হ্যাঁ, গল্পটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা।